আচ্ছা, রেকর্ডিংটা আমি আগে দিয়ে দিলাম, এরপর হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আজকে হচ্ছে আমাদের আইবিএম স্পেসেস যে ক্লাসের, আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 4। আমি এখানে ইয়েতে দেখিয়ে দিলাম, জুমে। তো আমরা বিগত ক্লাসগুলোতে হচ্ছে আপনার স্পেসের ইন্ট্রোডাকশন দেখেছি। তার পরবর্তীতে কিভাবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন স্পেসিস করা যায় সেটা দেখেছি। আজকে আমরা অন্য ধরনের একটা রিগ্রেশন অ্যানালাইসিস করব, যেটার নাম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। তো লজিস্টিক রিগ্রেশন এবং সিম্পল লিনিয়ার রিগ্রেশনের মধ্যে পার্থক্য বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, এটা আসলে পার্থক্য বললে ভুল হবে। আমরা কোন সিচুয়েশনে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বা সিম্পল লিনিয়ার রিগ্রেশন আমরা অ্যাপ্লাই করব, অথবা কোন সিচুয়েশনে আমরা লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে। দেখেন, আমরা যখন এসপিসিস এ কাজগুলো করি, তখন আমরা ডেটার উপর বেস করে কাজগুলো করি। আমাদের ডেটা থাকে, ডেটার উপর বেস গুলো কাজ করি। সো সেই ডেটার মধ্যে আবার থাকে আমাদের কি ভ্যারিয়েবল। যদিও ডাটা সাইন্স বা মেশিন লার্নিং এর ভাষায় তারা ভ্যারিয়েবলকে আজকাল বলে থাকেন ফিচার্স। সো ফিচার্স ভ্যারিয়েবল এই কথা দুটো ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়, ঠিক আছে। এটার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। তো আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল থাকে। এখন এই যে ভ্যারিয়েবল গুলো থাকে, ভ্যারিয়েবল গুলো এক একটা টাইপ এক এক ধরনের হয়ে থাকে। যেটা আমরা প্রথম লেকচারে একদিন দেখেছিলাম যে ভ্যারিয়েবল গুলো টাইপ থাকে। কিছু থাকে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, কিছু থাকে কোয়ালিটেটিভ। আমরা যদি দুভাবে ভাগ করি, কিছু কোয়ালিটেটিভ এবং কিছু কোয়ান্টিটেটিভ থাকে। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে এগুলো ভ্যারিয়েবল গুলো আমাদের সংখ্যায় প্রকাশ করা থাকে, ঠিক আছে। সংখ্যাত্মক ভ্যারিয়েবল এগুলো। আর কোয়ালিটেটিভ যেগুলো, সেগুলোতে আসলে সংখ্যায় প্রকাশ করা থাকে না। সেগুলো হচ্ছে ওয়ার্ড, সেন্টেন্স ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা থাকে, মানে সেগুলোতে আপনার নাম্বারের ইউজ থাকে না। তো আমরা যখন ডেটা সেট নিয়ে কাজ করব, তখন যদি মানে একটা সিম্পল রুল অফ থাম্ব হচ্ছে, যদি আমাদের ডেটা সেটে আমাদের ডেটা সেটে যদি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের পরিমাণ বেশি হয়, অথবা যদি আমরা যে ডেটা সেটটা দিয়ে কাজ করব সে কাজের ইনস্ট্রাকশনে বলা থাকে যে এই সিচুয়েশনে সিম্পল লিনিয়ার রিগ্রেশন বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ করো, তখন আমরা সেক্ষেত্রে এই শুধুমাত্র হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ করব, ঠিক আছে। আবার বিপরীত ক্রমে যদি এরকম থাকে যে আমরা যে ডেটা নিয়ে কাজ করতেছি সেখানে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের পরিমাণ বেশি, আবার ধরেন ইনস্ট্রাকশনে বলা আছে যে আমাদের লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে হবে, তারা আমরা লজিস্টিক রিগ্রেশন ইউজ করব। আরো একটা সিচুয়েশন হতে পারে, সেটা হচ্ছে কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকলো না, আপনি একটা ডেটা নিয়ে কাজ করতেছেন, সেখানে দেখবেন যে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের পরিমাণ বেশি। তাহলে কোয়ান্টিটেটিভ বা নিউমেরিক ভ্যারিয়েবলের পরিমাণ যদি বেশি বেশি হয় বা মেজরিটি হয়, তখন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন সিম্পল লিনিয়ার রিগ্রেশন বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আর যদি কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের সংখ্যা বেশি হয়, তখন আপনি অ্যাপ্লাই করবেন কি লজিস্টিক রিগ্রেশন। ওকে, এখন আমরা আজকে লজিস্টিক রিগ্রেশন নিয়ে মূলত কথা বলবো। তার মানে লজিস্টিক রিগ্রেশনে আমরা মূলত ক্যাটাগরিক্যাল মানে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল আরেক নাম হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। তার মানে আমরা লজিস্টিক রিগ্রেশনের যে কাজটা করে থাকি, আমরা ক্যাটাগরিক্যাল যে ভ্যারিয়েবল থাকে সেটাকে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করে থাকি ইন্ডিপেন্ডেন্ট প্রেডিক্টর কিংবা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোর মাধ্যমে। তো লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে যে আমরা মানে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অবশ্যই আমরা যখন রিগ্রেশন করতে চাই তখন রিগ্রেশনটা হচ্ছে মূলত এক ধরনের অ্যানালাইসিস অফ রিলেশনশিপ। আমি এটা সেকেন্ড ক্লাসে বলেছিলাম, আপনারা হয়তো অনেকে ছিলেন ছিলেন না। তো রিলেশন, আমরা রিগ্রেশনকে বলে থাকি এটা হচ্ছে অনেকটা অ্যানালাইসিস অফ রিলেশনশিপ। তো অ্যানালাইসিস অফ রিলেশনশিপ যখন আমরা বলতে যাই, তখন আমাদের দুটো পক্ষ থাকে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। তো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যেটা হচ্ছে অন্য ভ্যারিয়েবলের উপর নির্ভর করে তার ভ্যালুর জন্য, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যে স্বাধীন মতো যে কোনো ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারে। তো লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমাদের এরকম ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। এখন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আমাদের এক্ষেত্রে একটা ফাংশন হয়ে থাকে প্রবাবিলিটির, একটা প্রবাবিলিটির ফাংশন হয়ে থাকে। যেমন আমরা যদি বললাম যে হ্যাঁ, এটার উপর ভিত্তি করে একটা মানুষের ধরেন আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে বেশ কিছু টেস্ট দিল। তো টেস্ট করার পরে সে আপনার রোগ কোনটা ধরতে বলে। এখন আপনি হয়তো প্রাথমিক অবস্থা মনে করেন যে হয়তো হার্টে প্রবলেম, কিন্তু হার্টে প্রবলেম না হতে পারে। সে আপনাকে টেস্ট দেওয়ার পরে ভিত্তি করে হার্টের প্রবলেম বের করলো, কিন্তু হবে কি হবে না, মানে এই ধরনের সিচুয়েশন যেখানে আপনার প্রিডিকশন
প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে, তখন সেক্ষেত্রে লস রিডিউকেশন নর্মালি অ্যাপ্লাই করা সবচেয়ে বেশি। আবার আমরা এরকম বলতে পারি যে ধরেন আপনি একটা এলিমেন্ট নিয়ে কাজ করতেছেন, একটা ন্যানো টেকনোলজি ম্যাটেরিয়াল নিয়ে, তো সেই ন্যানো টেকনোলজির ধরেন আপনি গ্রাফিন নিয়ে কাজ করতেছেন। এখন গ্রাফিন দিয়ে আপনি যদি একটা কারের বডি তৈরি করেন, সেটা কি শক্তিশালী হবে কি হবে না, অথবা অ্যাক্সিডেন্ট প্রুফ হবে কি হবে না, এরকম বিষয়গুলোর ক্ষেত্রে আমরা নর্মালি হচ্ছে আপনি লস রিডিউকেশন ইউজ করে থাকি। এছাড়া হচ্ছে আপনারা যারা হচ্ছে ফার্মেসি রিলেটেড কাজগুলো করে থাকেন বা কেমিক্যাল সায়েন্সে, সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনারা একটা মেডিসিন ধরেন তৈরি করতে চাচ্ছেন, তো মেডিসিনের এই একটা যদি একটা মেডিসিনের মধ্যে যদি একটা এলিমেন্ট বাড়িয়ে দেন, সেক্ষেত্রে মেডিসিন কাজ করবে কি করবে না, এই ধরনের সিচুয়েশনে লস রিগ্রেগেশন হচ্ছে ইউজ করা হয়ে থাকে। তো আমরা প্রথমে লস রিগ্রেগেশনের জন্য একটা ডেটা সেট ইউজ করব। সেই ডেটা সেটটা আমার এখানে অলরেডি আছে, আর সরি আমি চ্যাট বক্সে আপনাদেরকে ওই ডেটা সেটটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি চ্যাট বক্সে অলরেডি সেই ডাটা সেটটা আপনাকে দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর হচ্ছে আমি আমার এখানে স্পিসিস উইন্ডোতে এই ডাটা সেটটা ওপেন করতেছি। এটা মূলত হার্ট ডিজিজের উপর বেস করে ডাটাবেস। আমি এটা ওপেন করে তারপরে বলতেছি ডাটা সম্পর্কে বর্ণনা। তো ইম্পোর্ট ডাটা, সিএসবি ডাটাতে আমি ক্লিক করব। এরপরে ডাউনলোডসে যাব, ডাউনলোড গিয়ে আমি এখানে দিব হচ্ছে অল সাপোর্টেড টাইপ, সিএসবি না দিয়ে অল সাপোর্টেড ডাটা টাইপস। ওকে, তোদেরকে আমার এখানে আসছে না। ওকে, ইম্পোর্ট ডাটা, এক্সেল, এটা দেখি কেন দেখায় না, অদ্ভুত তো। আচ্ছা, সমস্যা নেই, শেয়ারিংটা স্টপ করতেছি, স্টপ করে এটাকে নিয়ে আসতেছি, দাঁড়া। এবার আবার শেয়ার করি স্ক্রিন। হুম, স্ক্রিন শেয়ার হলো। ফাইলে ক্লিক করব, ইম্পোর্ট ডাটা, সিএসবি ডাটা, ডেস্কটপে এডুকেশন ডকুমেন্ট, এই যে সিএসবি ডাটা ওপেন হয়ে গেল। এরপর তারা আপনাকে এরকম একটা ভিউ দেখাবে। ওকেতে ক্লিক করবেন, এই দেখেন ভ্যারিয়েবল গুলো সব আমাদের চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের ডেটা ভিউ। এবার আমরা একটু ভ্যারিয়েবল ভিউতে ক্লিক করি। ভ্যারিয়েবল ভিউতে ক্লিক করে দেখতে পারবো এখানে V1 থেকে B16 মানে 16টার মধ্যে আমাদের ভ্যারিয়েবল আছে, এবং সে ভ্যারিয়েবল গুলো টাইপ দেওয়া আছে, যেমন সবগুলো টাইপই দেওয়া আছে এখানে নিউমেরিক। একটা ভ্যারিয়েবল সেখানে দেওয়া আছে স্ট্রিং ভ্যারিয়েবল, ঠিক আছে। আর মেজারমেন্টের এখানে নমিনাল এবং স্কেল মেজারমেন্ট আমরা বেশি দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কোন ভ্যারিয়েবলটা স্ট্রিং দেওয়া আছে, B15। ওকে, B15, যাই। তো B15 হচ্ছে আমাদের এই ভ্যারিয়েবলটা গ্লুকোজ, এটার নাম দেওয়া আছে গ্লুকোজ। আচ্ছা, এখন ধরেন এই ভ্যারিয়েবল গুলোর উপর ভিত্তি করে আমাদের লোকজনের হার্ট ডিজিজটাকে প্রেডিক্ট করতে হবে। তো হার্ট ডিজিজ প্রেডিক্ট করার আগে আমাদের আসলে এই ভ্যারিয়েবল সম্পর্কে একটু আমাদের জেনে নিতে হবে। তো আমি আপনাদেরকে সেটা একটু বলতেছি, আপনারা একটু লিখে নেন স্ক্রিন শেয়ার টপ দিয়ে যে কোন ভ্যারিয়েবলে এটা কোনটা মিন করে। আমি এটা বলতেছি, একটু আপনারা লিখে নেন, কারণ এই ডাটাটা আসলে অন্য সোর্স থেকে নিয়ে করা, তো এটা সবগুলো জিনিসের বর্ণনা ওরকম করে দেওয়া নেই। আচ্ছা, এখানে আমাদের যে প্রথম ভ্যারিয়েবলটা
আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের মূলত সেক্স অফ দি পেশেন্ট, সেটা হচ্ছে কি পেশেন্ট মেল না ফিমেল। এর পরবর্তীতে আমাদের সেকেন্ড যে ভ্যারিয়েবলটা দেওয়া আছে ফার্স্টের পরে, সেটা হচ্ছে এজ অফ দি পেশেন্ট। তার পরবর্তীতে আমাদের বলা আছে যে সে স্মোকার কিনা, কারেন্ট স্মোকার আর নট। আর যদি স্মোকার হয় তাহলে সে নাম্বার অফ সিগারেটস পার ডে তার কতটা করে। এর পরবর্তীতে তার মেডিকেল হিস্ট্রির মধ্যে বিপি মেড, সে কোনো মেডিসিন নিচ্ছে কিনা সেটা সেটা থাকে। এর পরবর্তীতে যে প্রিভ্যালেন্ট স্ট্রোক, তার আগে পূর্ববর্তী কোনো স্ট্রোকের হিস্ট্রি আছে কিনা সেটা। এর পরবর্তীতে ডায়াবেটিস আছে কিনা, হ্যাঁ সেটা। তারপরে মেডিকেলের ক্ষেত্রে কারেন্ট টোটাল কোলেস্টেরল, সিস্টোলিক বিপি, মানে ডাক্তাররা যার ডায়াস্টোলিক বিপি বা ব্লাড প্রেশার, বিএমআই, হার্ট রেট, হ্যাঁ। তারপরে হচ্ছে এই জিনিসগুলো আছে। তারপর এটার উপর ভিত্তি করে আমাদের প্রেডিক্ট করতে হবে আপনার ডেজায়ার টার্গেট হচ্ছে 10 ইয়ার, 10 ইয়ার রিস্ক অফ করোনারি হার্ট ডিজিজ, সিএসডি। বাইনারি 1 মিনস ইয়ার্স, 0 মিনস 0 মিনস 0। এটা হচ্ছে আমাদের মূলত ভ্যারিয়েবল গুলোর ডিটেলস। তো আমরা এই ভ্যারিয়েবল গুলোর ডিটেলসটা আমরা একটু আবার আমাদের এই যে স্ক্রিনটা আমি শেয়ার করি, শেয়ার করে সেখান থেকে নেওয়ার আবার চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখিয়ে দিই। স্ক্রিনটা শেয়ার করলাম। ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এবার একটু ভ্যারিয়েবল বিয়েতে চাই। প্রথমটা হচ্ছে আমাদের মূলত আমাদের এটা সেক্স দেখাচ্ছে, এবং কলামে যখন হচ্ছে আমরা ক্লিক করলাম তখন এটা এ দেখাচ্ছে, ভ্যালুর ক্ষেত্রে এটা আমাদের এখানে নাম দেখাচ্ছে। আমাদের প্রথমটা। তারপর আমরা যদি এটাতে ক্লিক করি, এটাও আমাদের দেখাচ্ছে যে ওয়াইড হচ্ছে হচ্ছে দুইটা এটার। তারপরে হচ্ছে নিউমেরিক দেখাচ্ছে, যে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং দেখেন এখানে স্কেল ভ্যারিয়েবল আছে, নিউমেরিক আছে, মানে মিক্স আছে। তো এটার মধ্যে দিয়ে আমরা কিভাবে লস রিগ্রেশন করবো? লস রিগ্রেশন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরে নিতে হবে, এবং কয়েকটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমাদের ধরে নিতে হবে। মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরলে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমাদের এখানে চলে আসবে। তা আমি এখানে বলেছিলাম যে লাস্টে একটা আমাদের ভ্যারিয়েবলের কথা বলেছিলাম, যে লাস্টের ভ্যারিয়েবল, সেটা হচ্ছে লাস্টের ভ্যারিয়েবল হচ্ছে 16 নম্বর। 16 নম্বর আগে একটা ভ্যারিয়েবল আমাদের আছে, লাস্টের ভ্যারিয়েবল 16 নম্বর, যেটা নিউমেরিকের এখানে আমি এটাকে বলেছি 10 ইয়ার রিস্ক অফ করোনারি হার্ট ডিজিজ, সিএসডি। এটা এখন এটার ভ্যারিয়েবল দুইটা দেওয়া আছে। তো আমরা যদি এখানে হচ্ছে নমিনালে ক্লিক করি, নমিনালে দেওয়া, ইনপুটে ক্লিক করলে এটা ইনপুট ভ্যারিয়েবল হিসেবে দেওয়া আছে। তো সবগুলো আমার ইনপুট ভ্যারিয়েবল হিসেবে দেওয়া আছে, আউটপুট কোনোটা ভ্যারিয়েবল দেওয়া নেই। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি V16 কে আমার আহ, এটা লেফটে দেওয়া আছে। একটু দাঁড়ান, এখানে ভ্যারিয়েবল গুলো কোড করে দিয়ে তো ঝামেলা করলো। ঠিকঠাক করে না ধরলে পরে রেজাল্ট আসলে ভালো মতো আসবে না, একটা বাজে সমস্যা। ওয়ালথের অর্গানাইজেশনের ডেটা সেট ঠিকই আছে, গ্লুকোজ হচ্ছে কন্টিনিউয়াস। আমি স্ক্রিন শেয়ার করি। গ্লুকোজের পরের ডাটাটা যেটা, সেটা আমরা যদি V16 0 এবং 1 করে দেওয়া আছে, তাহলে V16কেই আমরা ধরতেছি এটা হচ্ছে আমাদের প্রেডিক্ট ভ্যারিয়েবল, মানে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর বাকি যতগুলো ভ্যারিয়েবল আছে সেগুলোকে আমরা ধরে নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটা দিয়ে আমরা আমাদের লজিস্টিক রিগ্রেশনের কাজ করব। তো প্রথমে লজিস্টিক রিগ্রেশনের কাজ করতে হলে আমাদের যে কাজটা, আমাদের প্রথমে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমরা রিগ্রেশন অ্যানালাইসিস ক্লিক করব। অ্যানালাইসিস ক্লিক করার পরে সবার আগে আমাদের যে কোনো অ্যানালাইসিস করতে হলে খেয়াল রাখবে, সবার আগে যেটা করবো সেই অ্যানালাইসিসটার একটা সামারি তৈরি করতে হবে। তো সামারিটা আমরা নর্মালি করে থাকি ডেসক্রিপটিভ স্ট্যাটিক্স এর মাধ্যমে। আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিক্স ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে ডেসক্রিপটিভস। আমরা ডেসক্রিপটিভস আগে ক্লিক করবো। ক্লিক করার পরবর্তীতে যা ভ্যারিয়েবল আছে সবগুলোকে আমরা ওদিকে নিয়ে যাব অ্যানালাইসিসের জন্য। ভি ওয়ান, ভি টু, V3,
B4, B5, B6, B7, B8, B9, একটু দাঁড়ান একটা মিনিট, আমি একটু কল রিসিভ করি। আচ্ছা, সরি, একটা ফোন এসেছিল। যাই হোক, আমি কথা বলার মাঝখানে সবগুলো ভ্যারিয়েবলকে ডান পাশে নিয়ে গিয়েছি। এখন জাস্ট আমাদের যে কাজটা হবে, এখানে অপশনে ক্লিক করলে দেখবেন যে মিন দেওয়া আছে বাই ডিফল্ট, মানে সিলেক্ট করা আছে। স্ট্যান্ডার্ড ডিভিশন বাই ডিফল্ট আছে সিলেক্ট করা, মিনিমাম ম্যাক্সিমাম বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। এরপরে হচ্ছে রেঞ্জ, ভ্যারিয়েন্স, এগুলো ক্লিক করা আছে। কার্টোসিস এবং স্কিউনেস আমাদের লাগবে না, এগুলো পরে পুরাতন স্ট্যাটিস্টিক্যাল মেজার, এগুলো এখন আর আসলে দেখা হয় না। ওকে, জাস্ট এবার হচ্ছে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করলে দেখেন যে আমাদের এখানে আলাদা করে একটা উইন্ডো, আউটপুট উইন্ডো আসবে। সেই আউটপুট উইন্ডোতে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করে আমাদের প্রতিটা ভ্যারিয়েবলের এন এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ স্যাম্পল সাইজ, তার পরবর্তীতে সেই স্যাম্পল সাইজের মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা, ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, মিন কিংবা এভারেজ ভ্যালু কোনটা এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কোনটা, এই জিনিসগুলোর বর্ণনা থাকবে। ওকে, এর পরবর্তীতে আমাদের যে কাজটা হচ্ছে করতে হবে, সেটা হচ্ছে আমরা আবার আমাদের স্পিসিস এর যে উইন্ডোটা, এখানে ফের 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 যাবো, ফেরত যাওয়ার পরে আমাদের এবার ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন আমাদের হচ্ছে বের করতে হবে। এটা ঠিক আছে, সামারি স্ট্যাটিস্টিক্স বের করলাম, ফ্রিকুয়েন্সিটা দেখতে হবে। তো আমরা আবারও অ্যানালাইজে ক্লিক করবো। অ্যানালাইজ থেকে ক্লিক করে আমরা যাব ডেসক্রিপটিভ স্ট্যাটিক্সে। ডেসক্রিপটিভ স্ট্যাটিক্স থেকে এবার আমরা যাব ফ্রিকুয়েন্সিতে। ফ্রিকোয়েন্সিতে ক্লিক করার পর এই যে যতগুলো ভ্যারিয়েবল আছে, সবগুলো ভ্যারিয়েবলের আমরা ফ্রিকোয়েন্সি মূলত এখানে দেখার চেষ্টা করব। সো এগুলোকে আমি সিলেক্ট করে নিই। স্ট্যাটিক্সে ক্লিক করি। ক্লিক করার পরবর্তী দেখেন এখানে কোনো কিছু সিলেক্ট করা নাই আমাদের, তার মানে কিছু জিনিস সিলেক্ট করে নিতে হবে। আমরা এখানে মিন সিলেক্ট করব, তারপর হচ্ছে মিডিয়ান, মোড, এই তিনটে জিনিস সিলেক্ট করব। পার্সেন্ট কোয়ার্টাইলে আমরা সিলেক্ট করব। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা সিলেক্ট করব। মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু এটাতে আমরা সিলেক্ট করব, করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখবো ক্রিয়েট আপনার এপিএ টেবিলস। এরপরে ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবিল। ফ্রিকোয়েন্সি টেবিল দিলে আমাদের এখানে জায়গা অনেক নষ্ট হবে, আর আমরা নর্মালি ফ্রিকোয়েন্সি টেবিল আমাদের রিসার্চে যখন আউটপুট, মানে আপনি যেখানে রিসার্চের আউটপুটটা, এই আউটপুটটা ইউজ করে যদি থিসিস পেপার লেখেন বা রিসার্চ পেপার লেখেন, সেখানে নর্মালি আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিই না। সো এটাকে আমরা আনচেক করে রাখতে পারি যে আমাদের ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবিল আমাদের ডিসপ্লে করার প্রয়োজন নেই। চার্টসে আমরা ক্লিক করব। চার্টসে ক্লিক করলে এখানে দেখেন যে নাম দেওয়া আছে, এটা আমরা হিস্টোগ্রাম দিয়ে দিব। ওকে, কন্টিনিউতে ক্লিক করব। কারণ ঠিক কিন্তু ফরম্যাটে ক্লিক করার পরে যেটা এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেখেন যে প্রতিটা ভ্যারিয়েবলের এগেইনস্টে আস্তে আস্তে তাদের যে আপনার স্ট্যাটিস্টিক্স এরকম একটা ঘর দেখাবে, এবং প্রতিটা ভ্যারিয়েবলের যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের গ্রাফটা, সেটা আমরা এরকম করে দেখতে পারবো প্রতিটা ভ্যারিয়েবলের জন্য। আমরা চাইলে যদি কোনো স্পেসিফিক ভ্যারিয়েবলকে দেখতে চাই, তাহলে আমরা এই যে বাম পাশে যে আমাদের উইন্ডোটা, আমরা কলম ইয়েটা দেখতে পাচ্ছি, কলম, সেখানে দেখলে হবে। ধরেন আমরা ভ্যারিয়েবল নাম্বার 10 দিতে চাই, 10-এ এভাবে ক্লিক করলে সে আমাদেরকে 10 শো করবে। আর প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাসে তো এটা দেখিয়েছি যে এটা কিভাবে গ্রাফের কালার চেঞ্জ করতে পারেন আপনারা, এটাকে আরো সুন্দর করতে পারেন, সেই জিনিসগুলো তো আশা করি আপনার মনে আছে। ওকে, এবার তৃতীয় স্টেজে এসে আমাদেরকে হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের কাজটা করতে হবে। তো লজিস্টিক রিগ্রেশনের কাজটা যখন আমরা করব, তখন আমাদের আহ, যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমরা ক্লিক করব অ্যানালাইজে। হুম, অ্যানালাইজে ক্লিক করার পরবর্তীতে আমরা নিচে যখন হচ্ছে যেতে থাকবো, নিচে যেতে 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 আমরা এখানে পাবো হচ্ছে রিগ্রেশন।
ঠিক আছে, রিগ্রেশন পাওয়ার পরে দেখেন এখানে অনেক ধরনের রিগ্রেশন আছে, যেমন অটোমেটিক লিনিয়ার মডেলিং, লিনিয়ার কার্ভ এস্টিমেশন, পার্শালিটি স্কোয়ার, বাইনারি লজিস্টিক, মাল্টিনোমিয়াল লজিস্টিক্স। হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে অর্ডিনাল, তারপর হচ্ছে প্রোব, হ্যাঁ, নন লিনিয়ার ওয়েট ডিস্ট্রিবিউশন, টু স্টেট লিস্ট স্কোয়ার, কোয়ার্টাইল এবং অপটিমাল স্কেলিং। আমরা এখানে যে কাজটা করব, আমাদের এখানে মূলত সিলেক্ট করতে হবে বাইনারি লজিস্টিক রিগ্রেশন। বাইনারি লজিস্টিক রিগ্রেশন কেন আমি বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রিডিক্টর ভ্যারিয়েবল মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে আমরা এই 10 বছরের ডাটার উপর ভিত্তি করে বলতে পারি কিনা একটা মানুষের আসলে কি হার্টের ডিজিজ আছে কি নাই। তো আছে কি নাই মানে ইয়েস অর নো, সে অর্থে এটা হচ্ছে আমাদের বাইনারি। ওকে, এখন আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে ঠিক করে নিতে হবে। আমরা জানি যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আমাদের 16 নাম্বার প্রেডিকশন অফ হার্ট ডিজিজ, ঠিক আছে। আর বাকি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কাদেরকে নিব? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে আমরা বাকি চাইলে সবগুলো ভ্যারিয়েবলকে নিতে পারি। আর যদি স্পেসিফিক ভাবে ধরেন আমরা কিছু আহ, কি বলে, স্পেসিফিক ভাবে যদি কিন্তু স্পেসিফিক ভ্যালু আমরা নিতে চাই, তখন আমরা এগুলো সিলেক্ট করবো: B1, B2, B3, B4, B5, B6, B7, B8, B9 এবং হচ্ছে B10। এই জিনিসগুলো আমরা এখানে কি সিলেক্ট করে দিব আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের লিস্টে। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল লিস্টে এগুলো সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখেন যে এখানে অলরেডি আমাদের ক্লাসিফিকেশনের টেবিল, হ্যাঁ, ভ্যারিয়েবলস নট ইন দ্য ইকুয়েশন, ভ্যারিয়েবল ইন দ্য ইকুয়েশন, এদের সব জিনিসপত্র আমাদের চলে এসেছে। একটা মডেল সামারি আমরা এক্ষেত্রে পেয়ে গেছি। এখন এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এটা আমরা পেয়ে গেলাম। ফলাফলগুলো বর্ণনা করবো পরে, আসতেছে আমি স্টেপ বাই স্টেপ। স্পেসিস আউটপুট আমরা পেয়ে গেলাম, আমরা যেটা পাইছি। ওকে, এবার আসেন আমরা এগুলোকে আউটপুটটাকে একটা একটা করে হচ্ছে বর্ণনা করতে থাকি যে কিভাবে আমরা ব্যাখ্যা করবো। প্রথমে হচ্ছেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। তো যে কোনো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদেরকে তো একটা ডেটা সেট দেওয়া আছে, তো এই ডেটা সেটে অনেকগুলো অবজারভেশন আছে এবং বেশ কিছু বিষয় আছে যেগুলো টার্ম আছে যেগুলো আমরা ভালো করে জানি না। যেমন আমাদের এখানে দেখেন এই এত বড় গ্রাফের মধ্যে মূলত আমাদের 5টা ভ্যালু দেওয়া আছে। একটা হচ্ছে এন, টোটাল নাম্বার অফ স্যাম্পল সাইজ, তার মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এর পরবর্তীতে আপনার হচ্ছে মিন কি এভারেজ ভ্যালু, এরপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তখন আপনারা লিখবেন, তখন আপনারা লিখতে হবে এরকম করে কম্পারেটিভ অ্যানালাইসিস করে লিখবেন। কম্পারেটিভ অ্যানালাইসিস মানে কি? সেটা হচ্ছে আপনারা প্রথমে ওভারঅল একটা সামারি দেওয়ার চেষ্টা করবেন এই লেখার ক্ষেত্রে। যেমন আপনারা বলতে পারবেন যে আমাদের এখানে সবচেয়ে বেশি আপনার মিন ভ্যালু কার, হ্যাঁ, সবচেয়ে লোয়েস্ট মিন ভ্যালু কার, ঠিক আছে। এটা লেখার পরবর্তীতে একটা কম্পারিজন করার চেষ্টা করবেন। দেখবেন যে কোনো কোনো কিছু মিন ভ্যারিয়েবল, মিনের ভ্যালু বাড়তি হলো, তাদের হচ্ছে ধরেন এই মিনিমাম কিংবা ম্যাক্সিমাম ভ্যালুর সংখ্যা হচ্ছে কম, আবার তাদের এন এর সংখ্যা হচ্ছে কম। তো এরকম যে কম্পারেটিভ বিষয়গুলো আছে এগুলো আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। ব্যাখ্যা করলে মোটামুটি উত্তর হয়ে যাবে, সিম্পল ইংলিশে ব্যাখ্যা করবেন। এর পরবর্তীতে ফ্রিকুয়েন্সিটা, ফ্রিকুয়েন্সিটার ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা আপনারা ব্যাখ্যা করেন মূলত গ্রাফের উপর ভিত্তি করে এই ফ্রিকোয়েন্সি টেবিলে। যেমন আমরা এখানে বলতে পারি যে এখানে ফ্রিকোয়েন্সি টেবিলে মেল ফিমেলের পরিমাণটা এখানে হচ্ছে ছিল, এরপর নিচে একটা ফ্রিকোয়েন্সি টেবিল হয়েছে, আমরা সেটার কথা বলতে পারি যে এই জায়গাটা হচ্ছে কি ছিল। তো আপনাকে এই টেবিল গুলোকে একটু সাজিয়ে নিতে হবে আপনাদের, ঠিক আছে। সাজিয়ে নিয়ে আপনাদের হচ্ছে বর্ণনা করতে হবে যে এই আমি যখন গ্রাফ গুলো লিখতেছি সেই গ্রাফের ভূমি অক্ষে কিংবা ও এক্স অ্যাক্সিসে আমি কি দিয়েছি, তারপর ও ওয়াই অ্যাক্সিসে আমি কি দিয়েছি, এবারে গ্রাফ গুলো মূলত কি মিন করতেছে, এই 2-3 লাইনে লিখলে কিন্তু আপনার ইয়া হয়ে যাবে, এক্সপ্লেনেশন হয়ে যাবে। বেশি যে লিখলে এক্সপ্লেনেশন বেশি দিবে তা কিন্তু না, 2-3 লাইনের মধ্যে সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করবেন।
যে তার পরবর্তীতে আমরা যে 3 নম্বর কাজটা করেছি লজিস্টিক রিগ্রেশন, সেখানে মূলত কি কাজ করেছি, সেখানে প্রথমে আপনি দেখবেন যে কেস প্রসেসিং সামারি একটা বিষয় আছে। কেস প্রসেসিং সামারি মানে হচ্ছে এই যে লজিস্টিক রিগ্রেশনের কাজটা আমরা অপারেশনটা করেছি, সেক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ স্যাম্পল সাইজ কত ছিল, 4005 জন হচ্ছে ছিল আমাদের স্যাম্পল সাইজ। এর মধ্যে মিসিং ছিল হচ্ছে 234 জন। টোটাল হচ্ছে 4234 জন। এরপরে যে ভ্যারিয়েবল গুলো আমরা ইউজ করেছি এক্ষেত্রে দেখেন, ভ্যারিয়েবল এনকোডিং, আমরা ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এনকোডিং এর ক্ষেত্রে ইউজ করেছি, ওই যে বললাম 0 এবং 1। তার পরবর্তীতে আমরা যেটা করছি সেটা হচ্ছে আপনার এই ভ্যারিয়েবল গুলোর ভ্যারিয়েবল নট ইন দ্য ইকুয়েশন, কোন কোন ভ্যারিয়েবল কি ইকুয়েশন আমরা রেখেছি, কোন কোন ভ্যারিয়েবল রেখেনি, সেটার একটা লিস্ট তালিকা করেছি। এই তালিকাতে আমরা যাদেরকে ইকুয়েশনে রাখিনি তাদের হচ্ছে স্কোর, তাদের ডিগ্রিস অফ ফ্রিডম একই হবে এখানে সবগুলো, বাট তাদের যে সিগনিফিকেন্ট স্কোরটা আছে সেটার উপর ভিত্তি করে মূলত এটা ঠিক করা হয়েছে। এর পরবর্তীতে আমাদের একটা মডেলের সামারি আমরা তৈরি করেছি। সেখানে দেখেন যে বেশ 3টা ভ্যালুর মতো আছে। একটা হচ্ছে যে মাইনাস লগ লাইভলিহুড মেথড, আর একটা হচ্ছে কাট এন্ড স্মেল আর স্ট্রেস, আর একটা হচ্ছে আপনার মেগা নেগ নেগেল নেগেল কেটে, ওকে, নেগেলটা খুব কঠিন নাম হচ্ছে, যাই হোক। এবার ইকুয়েশনে যে ভ্যারিয়েবল গুলো নিয়েছি সেটা নিয়ে আমরা একটা টেবিল মোটামুটি তৈরি করে ফেলেছি। তো এটার আপনারা যখন বর্ণনা দিবেন তখন বর্ণনা দিবেন যে আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালু এটা, লোয়েস্ট ভ্যালু এটা, ডাক্তার আপনার এর পরবর্তীতে হচ্ছে কম্পেয়ার করার চেষ্টা করে বাৎসরিক ভিত্তিতে, বা যদি মাস আকারে থাকে, অথবা ভ্যারিয়েবল টু ভ্যারিয়েবল মধ্যে, যেমন V1 এর চাইতে V2 বেশি, V2 চাইতে V1 কম, এরকম করে কম্পারিজন করার চেষ্টা করলে মোটামুটি আপনাদের ভালো একটা এক্সপ্রেশন হয়ে যাবে। আর আমি আসলে এক্সপ্লেনেশন দেওয়াটা ক্লাসে আমি আহ, বিগত 2টা ক্লাসেও তো আসলে দিই না, একেবারে কঠিন না হলে এক্সপ্লেনেশন নর্মালি আমি দিই না। আর এখন যে এক্সপ্লেনেশনের যে গাইডলাইন গুলো দিয়েছে, আপনারা যদি গাইডলাইন মেনে চলেন, আপনারা দেখবেন যে ভালো করে এক্সপ্লেন করতে পারবেন, সমস্যা হয় না। কি, খুবই সহজ এটা, মানে কঠিন কিছু না। লজিস্টিক যত শুনতে শোনা যায় না, অনেকে যেভাবে বলে আরে কঠিন জিনিস, এটা এমন কোনো কঠিন না, সহজ জিনিস। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত, থাকলে আমাকে বলেন এবার। কারো কোনো কোশ্চেন? আপনারা মানুষই আছেন হচ্ছে টোটাল 3 জন, এখন 3 জনের মধ্যে মাঝে মধ্যে একজন আসে, মাঝে মধ্যে 2 জন আসে না, এরকম করলে তো সমস্যা। একটু রেগুলার আসার চেষ্টা করবেন, ক্লাস তো 7-8টার মতো ক্লাস, বেশি ক্লাসও না। হুম। ভাই আপাতত কোশ্চেন নাই, একটু এগুলো প্র্যাকটিস করতে গেলে হয়তো বা কোনো সময় যদি মানে প্রবলেম ক্রিয়েট করে দেন প্র্যাকটিস করতে হবে, অনেক অবশ্যই মধ্যে প্র্যাকটিস করতে হবে। ঠিক আমি আছে। বলবো, মানে আমার রিকোয়েস্টটা থাকবে যে আপনারা বাসায় ধরেন আজকে ক্লাস শেষ হলো তো, আজকে বা কালকের মধ্যে হচ্ছে মানে আবার প্র্যাকটিস করা, না হলে কি হবে, আপনি যদি 1 সপ্তাহ পরে অথবা 3 দিন পরেও দেখেন, তাহলে দেখবেন যে অনেক কিছু আপনি ভুলে গেছেন। তখন আপনার মধ্যে একটা মানে গন্ডগোল বাজবে, আর এটা কেন ভুল হলো, কি হলো, এরকম বেশ কিছু গন্ডগোল আসবে। আমি জানি ভিডিও লেকচার দেখতে অনেকের হয়তো বোরিং লাগতে পারে, অনেকের কাছে এতটা টাইম নাও থাকতে পারে, কিন্তু আসলে কি করবেন, এটাই লাইফ। না এগুলো তো এসেনশিয়াল আর কি, রিসার্চ করতে গেলে তো মানে বোরিং লাগলেও আসলে কিছু করার এটা নাই আর কিছু করার নাই, এখন আসলে এই জিনিসগুলো আপনি শিখতে হবে, খুবই বেসিক লেভেলের জিনিসপত্র আপনাকে জানা থাকতে হবে। না। আমার এই যে লজিস্টিক অ্যানালাইসিসটা লাগবে আর কি। আমার হচ্ছে ধরেন ইন ফিউচারের রিসার্চটা হচ্ছে জি, আপনার হেলথ রিলেটেড হবে তো, জি। food এর সাথে হচ্ছে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ কিংবা টাইপ 2 ডায়াবেটিস এইগুলো রিলেটেড হবে আর কি। তো হ্যাঁ, আমার তাহলে তো আপনি খুব ইজিলি লজিস্টিক রিগ্রেশন আমার যেটা মনে হচ্ছে ইউজ করতে পারবেন ওখানে সব ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। কারণ হচ্ছে ধরেন ফুডের যে কোনো একটা কম্পোনেন্টের উপর ভিত্তি করে আমার ধরেন নেক্সট পিএইচডি রিসার্চটা এইভাবে মানে সম্ভবত ডিজাইন হবে আর কি, যে আচ্ছা, হেলথের আচ্ছা, আচ্ছা। ইফেক্ট কি, কিংবা অনেকগুলো পেশেন্টকে নিয়ে হয়তো বা করা হবে, কিংবা সার্ভে বেসড প্লাস হচ্ছে রিসার্চ বেসড, কিংবা ধরেন ওই যে আমাদের যে মডেল এনিম্যাল মডেল তৈরি করে সেভাবে হয়তো বা জি, জি। দেখা হবে। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে আর কি। আমি এটা অবশ্যই, অবশ্যই। পরে স্টাডি করে দেন কোনো কোশ্চেন থাকলে আপনাকে জি, আস্ক করব। অবশ্যই আমাকে কোশ্চেন জানাবেন, আর আমি কোশ্চেন তো থাকবেই, কারণ আমরা তো ধরেন অ্যামেচার আর কি। তো জি না, স্বাভাবিক আর question রেকর্ডিং থাকবেই। গুলো তো আমি একেবারে পার্মানেন্ট অ্যাক্সেস হ্যাঁ। ইউটিউবে দিয়ে দিছি, মানে ওগুলো লাইফ টাইম থাকবে। So, জি জি আপনারা যে জি, কোনো সময় দেখতে পারবেন। এটা খুবই ভালো হয়েছে আর কি। এটা খুবই হেল্পফুল হবে আর কি, যে কখনো কোনো কিছু ভুলে গেলেও সাথে 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 ওখান থেকে ভিডিওটা চেক করে দেখে। নেবেন, কারণ এটা তো আমি ডিলিট করতেছি না। ওই ড্রাইভে দিলে যেটা হয় কি, ড্রাইভ গুলো তো এখন পে করতে হয়, এটা তো জানেনই। তো সেটা হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ। দেখা গেছে যে কোনো একটা মান্থে পে না করলে ফাইল গুলো ওরা সব দেখা গেছে যে ডিলিট করে করে ফেলে।
তো সেক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এটা, ইউটিউব। কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে আজীবন ফ্রিতে। আসলে এটাই মনে হচ্ছে আপনার ধরেন মানে রিসেন্টলি আমি একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ল্যাপটপে হঠাৎ করে র্যানসমওয়্যার ভাইরাস অ্যাটাক করে পুরো হার্ড ডিস্কের সব ফাইল হচ্ছে এনক্রিপ্টেড করে দিয়েছে আর কি। এখন কি? কোনোভাবেই এটা ডিক্রিপ্টেড করতে পারতেছে না। এই আপনি যে ড্রাইভের কথা বললেন আর কি, এখন দেখতেছি ড্রাইভও হচ্ছে এরকম একই সিচুয়েশন। হঠাৎ করে যদি ডিলিট করে দেয় ইম্পর্টেন্ট ফাইলগুলো তাহলে তো আরো মুশকিল। সে একেবারে শেষ, মানে তাহলে আর এটা অ্যাক্সেস করার কোনো ওয়ে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখতেছি আর কি। ওকে ভাই, এটা ঠিক আছে। মানে খুবই বাজে আমার অবস্থা। আমি যার কারণে চিন্তা করলাম, মানে অনেক চিন্তা করে বের করলাম যে ইউটিউব হলে দুরম পক্ষের সুবিধা, আমাকে কোনো টাকা দিতে হবে না বাড়তি, আর লাইফ টাইম থাকবে অ্যাক্সেস। হ্যাঁ হ্যাঁ, এটা এটা খুব ভালো অপশন আর কি। ইন ইন ফিউচারে অনেকেই এটা থেকে উপকৃত হতে পারবে আর কি, শুধুমাত্র আমরা না। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যে কাজটা করব তারপরেও এই যে কিছু কিছু থিওরি কিন্তু ক্লাসগুলোতে আমি আগে বলতেছি, মানে ব্যাকগ্রাউন্ড যেটা থিওরি, দেখেন আপনারা বই পুস্তক যদি খুলেন স্ট্যাটিস্টিক্সে দেখবেন যে এই থিওরিগুলো আরো বড় আকারে ওদের করে বর্ণনা করা, আরো বিশদ ভাবে বর্ণনা করা। তো আপনারা চাইলে নানা ধরনের বাজারে স্ট্যাটিস্টিক্সের বই আছে, আপনারা সেখানে দেখতে পারেন। বাট আমি যেটা করব সেটা হচ্ছে যে লজিস্টিক রিগ্রেশন, সিম্পল এবং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, এটার যে আপনার আউটপুটটা আমরা এখন হচ্ছে পেলাম, আউটপুট গুলাকে এক্সপ্লেন করে আমি আপনাদেরকে শিট দেওয়া যায় কিনা সেটা একটু নেক্সট ক্লাস বা এই সপ্তাহে আমি ট্রাই করব। কারণ এগুলোতে আসলে নিজ থেকে আমাকে কাস্টমাইজ করে তৈরি করতে হবে, কারণ আমার যে জিনিসটা আমি নর্মালি করে থাকি সেটা হচ্ছে প্রতিটা ব্যাচে আমি ভিন্ন ভিন্ন ডেটা সেট ইউজ করি। মানে এক ডাটা সেট, মানে আমার, মানে নর্মালি হয়তো অনেক কোর্স আপনারা করেন অনলাইনে যেখানে তারা হচ্ছে বারবার একই জিনিসই রান করে, ঠিক আছে, ওটা চেঞ্জ করে না। বাট আমার কোর্সগুলোতে আমি নর্মালি হচ্ছে আপডেট করি আর কি, ফ্রম টাইম টু টাইম। কারণ যুগের সাথে তাল মিলিয়ে জিনিস আপডেট করতে হয়। এটা আপডেট না করলে হয় না। সো আমি আমার এটাকে হচ্ছে আপডেট করব। আপডেট মানে এই যে এটা তৈরি করে যদি দিতে পারি তাহলে আপনারা ধরেন এক্সপ্লেনেশন সহ হচ্ছে পাবেন আর কি, যে এই এই জিনিসটাকে একটা স্যাম্পল এক্সপ্লেনেশন হিসেবে, এক্সপ্লেনেশন শিটের মতো আপনাদের কাছে থাকলো, সেটা পরবর্তীতে যে কোনো সময় ইউজ করতে পারেন। সিম্পল লিনিয়ার রিগ্রেশন এবং মাল্টিপল, বিশেষ করে গত ক্লাস এবং এই কাজ, গত ক্লাসে আমি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করেছিলাম, আজকে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। তো এই দুটোটা আমি ডেটা সেটকে হচ্ছে আমি এইভাবে ব্যাখ্যা করে দেওয়া যায় কিনা, যে আউটপুটটা আছে সেটা আমি একটু চেষ্টা করবো। আসলে অনেকগুলো কাজের মধ্যে ব্যস্ত থাকি, তো যার কারণে এগুলো করা হয়ে ওঠে না। কারণ শিফটেড এগুলো একদম ডেডিকেটেড ভাবে যদি এটা হতো যে আমি 24 ঘন্টার মধ্যে সারাদিন আমার এটাই বোধহয় হচ্ছে বিজনেস বা এটাই রুজি রোজগার একমাত্র বিষয়, তাহলে এটা নিয়ে সারাদিন থাকতাম পড়ে। কিন্তু পড়াশোনা আছে, নিজের গবেষণা আছে, বই পুস্তক লেখা আছে, তো এইসব জিনিস মিলিয়ে আসলে জব আছে, এগুলো আসলে করে ওঠা ওঠা হয় না। বাট ক্লাস অনলাইনে একমাত্র এটাই নেই যে আউট অফ প্যাশন। হ্যাঁ, মানে মানে টিচিং এর একটা প্যাশন আছে, সে প্যাশন থেকে মূলত হচ্ছে অনলাইনে ক্লাসটা নেওয়া। আপনি আপডেট করলে সেগুলো একটু কাইন্ডলি আমাদেরকে একটু ইনফর্ম করে নাই দেন মেইল ইতে, তাহলে যেন আমরা হচ্ছে এগুলো এখন আপাতত যেটা হচ্ছে কি ভাই, যেটা সত্যি কথা বলতে, যে চলতি বছর স্পিসিস এর এই যে ব্যাচটা হচ্ছে, তো আর নেক্সটে আগামী কোন মাসে আসলে স্পিসিস এর ক্লাস শুরু করি, মানে চলতি বছর আর মনে হয় না এই বছর আর নতুন কোনো ব্যাচ নিতে পারবো। কারণ আমারও কাজের চাপ বেশি, বুঝতে পারছেন। তো এবছর এই যে স্পিসিস শেষ করে আবার ওই যে পাওয়ার বি আছে, পাওয়ার বি ওটা শেষ করতে হবে। তারপর ডিপ লার্নিং এর কোর্স আছে, সেটা শেষ করতে হবে, ডাটা সায়েন্সের। তো আমার অলরেডি 4টা কোর্স হয়ে গেছে। আমি আর নতুন কোনো কোর্স এই বছর আর নিবো না, এতটুকুই। আর না, আমি ধরেন আমি তো আর এটা বাণিজ্যিক ভিত্তিতে করি না, অনেকে তো হচ্ছে ধরেন ওটা ব্যাচের পর ব্যাচ পড়া, ওদের হচ্ছে বাণিজ্যিক হিসাব নিকাশ। আমার হিসাব হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত মনে করবো যে কোয়ালিটি টিচিং প্রোভাইড করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস নিবো। বাট এর পরবর্তীতে আমি কাজ নিবো না, এর অতিরিক্ত একটাও না। বুঝতে পারি। তো এই বছর আমার মনে হয় আর নেওয়া সম্ভব হবে না আমার দ্বারা। এমনিও নর্মালি গত বছরের এক্সপিরিয়েন্স যদি দেখি তাহলে স্পেসিস ক্লাস বছরে আসলে দুইটার বেশি ব্যাচ রান করা যায় না। আর ইউটিউবে তো আছেই, আমি তো আপনাদেরকে সেই ইউটিউবে আছে, আর পাশাপাশি ইউটিউবে ওরা না তো, যেটা হচ্ছে যে ধরেন আপনাদের পেড পেড কোর্সের যে ম্যাটেরিয়ালস গুলো সেগুলো তো ওনারা আর পাবে না, সেগুলো এক্সক্লুসিভলি পেড কোর্সের স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, তো সেগুলো আপনাদের থাকবে আর কি, যেমন এই যে পিডিএফ শিট টিটের কথা হচ্ছে বললাম, এই জিনিসগুলো একান্তভাবে আপনাদের। আচ্ছা, স্পিসিস আউটপুটটা কিভাবে সেভ করতে হয় আমি একটু আপনাদের এটা দেখাই দিই, এটা হয়তো দেখার নেই। আউটপুটটা সেভ করতে হলে দেখেন, আমরা এখন আউটপুট উইন্ডোতে আছি।
তো উইন্ডোতে থাকার পরে এখানে দেখবেন উপরে আউটপুট একটা অপশন আছে, প্রিন্টের একটা অপশন আছে। আপনি সেভের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। সেভ অপশনটা ক্লিক করলে এটা আপনার .sbv ফাইল হিসেবে এটা মূলত সেভ হবে। বাট আরেকটা জিনিস আমরা করতে পারি, প্রিন্টের অপশন দিতে পারি। প্রিন্টের অপশন দিলে এটা মূলত পিডিএফ আকারে হচ্ছে সেভ হবে। যেমন আমি এখানে আপনার মানে প্রিন্টার কানেকশন না দিয়ে আপনাকে এটা এই জিনিসটা করতে হবে। প্রিন্টার কানেকশন না দিলে এটা মাইক্রোসফট প্রিন্ট থেকে ডাইরেক্ট পিডিএফ আকারে এটা হচ্ছে আপনার শেষ ইয়ে হবে আর কি, সেভ হবে। তো আমি এটার যেটা হচ্ছে অল ভিজিবল আউটপুট এখানে যেটা আছে নাম্বার অফ কপিস 1, এটা করে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক হওয়ার পরবর্তীতে সে আমাদেরকে দেখেন এরকম একটা উইন্ডো দেখাচ্ছে যে আপনার ফাইলগুলোর হচ্ছে নাম কি। তো ধরেন আমি হচ্ছে ফাইলগুলোর নাম দিয়ে দিলাম হচ্ছে আজকে আমাদের যে স্পিসেস লেকচার হচ্ছে 4 আউটপুট, এটার সাথে লজিস্টিক রিলেশন লিখে দিই। এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের কিন্তু বানানো, অনেকে এটাকে টিক্স লিখে থাকেন ভুলে, আমি দেখছি অনেক স্টুডেন্ট এটাকে লজিস্টিক্স বলে। লজিস্টিক্স আর লজিস্টিক দুটোর মধ্যে পার্থক্য আছে। ওই লজিস্টিক্স হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের লজিস্টিক্স, আর এটা হচ্ছে লজিস্টিক, টিক্স না। হ্যাঁ, টিক এবং টিক্স এর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এখন দেখেন যে এটা প্রিন্ট হচ্ছে মোটামুটি 36টার মতো পেজ। আমি পিডিএফ ফাইলটা ওপেন করে আপনাদের দেখাই যে সবগুলো অ্যানালাইসিস আদৌ এখানে গেছে কিনা। তা আপনারা দেখতে পারতেছেন 36টা পেজ। আমি এখানে উপরে এখানে তারা মূলত আমরা যে ডেটা লোড করেছি সেগুলো ডিটেলস বলেছে। তার পরবর্তীতে দেখেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক সুন্দর করে সে পিডিএফ আমাদের এটা দিয়েছে। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে ফাইলগুলো যদি আপনার ওয়ার্ডে কপি করতে হয় তাহলে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকেরই মাইক্রোসফট উইন্ডোতে ক্লিক করার পরে দেখবেন উইন্ডোজ সিস্টেম যারা ইউজ করেন স্নিপিং টুল নামে একটা টুল আছে, সেই স্নিপিং টুলে ক্লিক করবেন। ক্লিক করলে স্ট্রিপিং টুল যে কাজটা করবে সেটা হচ্ছে যে আপনারা যখন স্ক্রিনশট নিতে চাইবেন, যেমন স্ট্রিপিং টুল এটা আমাদের এখানে ওপেন হয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রিপিং টুল। এখন এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে যেটা হবে যতটুকু জায়গা এখানে ধরেন সিলেক্ট করবেন, যেমন আমি উপরে এখান থেকে শুরু করে নিচে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, এতটুকু জায়গায় দেখবেন যে এখানে স্ক্রিনশট আপনার চলে এসেছে। এরপরে এই স্ক্রিনশটকে আপনি জেপিজি ইমেজ বা পিএনজি ইমেজ হিসেবে সেভও করতে পারেন চাইলে, এই যে সেভ বাটনটা আছে এটা দিয়ে। অথবা চাইলে এখান থেকে সরাসরি কপি করে আপনারা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করে দিতে পারবেন। এভাবে কপি পেস্ট করে কাজগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে। এই যেমন এখানে স্ট্যাটিক্স এর টেবিল আছে, আর একটা টেবিল আছে, তার পরবর্তীতে এই একটা টেবিল। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা এই যে গ্রাফ গুলো আস্তে আস্তে হচ্ছে দেখবো, ঠিক আছে। নিচে যে গ্রাফ গুলো হচ্ছে দেওয়া আছে, আমাদের হিস্টোগ্রাম আর কি। তো এই জিনিসগুলো আপনারা খুব সহজেই এভাবে হচ্ছে আপনারা কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে বিশেষ করে বিশ্ববিদ্যালয় গুলোতে যদি আপনার থিসিসের কাজ করে থাকেন সেখানে অনেক ক্ষেত্রে, বা আপনি যদি কোনো ভালো জার্নালে আপনি রিসার্চ পেপার জমা দেন সেক্ষেত্রে তারা নর্মালি চেয়ে থাকে যে আউটপুট গুলো তো আপনি তাদেরকে আউটপুট থেকে তো রিসার্চ পেপার তো তৈরি করে দিয়েছেন বা থিসিস লিখেছেন। বাট আউটপুট গুলো আপনারা যখন প্রোগ্রামে রান করেছেন, যেমন এসপিএস রান করার পরে যে ক্রুড আউটপুট, এখন আমরা যে পিডিএফ ফাইলটা পেয়েছি এরকম এগুলোকে অ্যাটাচমেন্ট আকারে, এক্সট্রা অ্যাটাচমেন্ট আকারে বা অ্যাপেন্ডিক্সের মধ্যে দিয়ে দিতে হয়। তখন সেটাও আপনি চাইলে এই পিডিএফ ফাইলটাকে দিয়ে দিতে পারেন। সো এটা আপনার দুটো পারপাসই হচ্ছে সার্ভ করবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে দেখবেন যে টেবিল অনেকগুলো আছে, বাট সবগুলো টেবিল হচ্ছে আপনাদেরকে মূলত ব্যাখ্যা করতে হবে না, আমি আপনাদেরকে এক্সপ্লানেশন শিট তো দিবই। তো সেখানে দেখবেন যে মূলত পার্টেনিং যে স্ট্যাটিক্স গুলো আছে সেই জিনিসগুলো আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে, সবগুলো জিনিস আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে না। আচ্ছা, মশিউরের কোনো কোশ্চেন নেই, রাজু ভাইয়ের কোনো কোশ্চেন নেই। সো কোশ্চেন যেহেতু নেই বুঝতে পারছেন, তাকে আমরা কি আজকে ক্লাস এখানে শেষ করে দিব? হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, আপু, বলেন। ভাই আপনি যে আজকে ই করে দেন, আমি না দেখি একটু কালকে পরশু আমার একটু যদিও হচ্ছে মানে একটু কনসেন্ট্রেশন দিব যে ফুলি এটাও করতে পারছি না আর কি। আচ্ছা, কেন কি কোনো মানে ক্লাসের প্রবলেম না আপনার শিডিউলের প্রবলেম কোনটা?
মশিউর কি বলতে চাইছিলেন আর রাজু ভাই কি বলতে চাইছিলেন বলেন, থেমে গেছেন মাঝখান দিয়ে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। না, আমি বলতেছি আপনি যদি চান তাহলে এটা রেখে আচ্ছা, বলে আজকের না জন্য আমাদের ক্লোজ তো করে মানে দেওয়া আসলে। লজিস্টিক ইরিগেশন তো রান করলাম, লজিস্টিক ইরিগেশনের কাজ আমাদের হচ্ছে শেষ। তা আমি বলেছি এক্সপ্লানেশনটার জন্য আমি আলাদা হচ্ছে ক্লাস নিব, ওই দুইটার একসাথে হুম করে মানে শীট হুম। তৈরি করে আপনাদেরকে দিব। এরপরও শীট পড়ার পরেও যদি আপনাদের এক্সপ্লানেশনে কোনো কি বলে আহ মানে বোঝাবুঝি থেকে যায়, যেটা আপনারা বুঝতে পারেন না ঠিক করে, তখন আমাকে অবশ্যই বলবেন। ঠিক আছে, আর ক্লাসের শিডিউল আমি আপনাদেরকে হচ্ছে মেল করে দিয়েছি লাস্ট ইয়ার এতে, যেটা সর্বশেষ যেটা মেল করছি সেই অনুযায়ী আর কি হচ্ছে হবে, বুঝছেন? জি। ওকে, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর হচ্ছে আপনাদের যে ডেটা সেট গুলো আপনারা তো মাঝখান দিয়ে দুটা ক্লাসে মনে হয় আসেন নাই, তো আপনাদের যে ডেটা সেট আমি তখন ইউজ করছি এটা আমি আপনাদেরকে মেল করে দিব। ওকে ওকে, ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ।